এই যে সন্দীপ ঘোষ তার যে তার প্রভাব কতটা সেটা আমরা বুঝতেই পারছি। এবং প্রথম বোঝা গেছিল তখনই যখন নিজে ইস্তফা দেওয়ার পর 4 ঘন্টার মধ্যে তারপর তাকে অন্য আরেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্ট করা হলো, তখনই তার প্রভাবটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু আরজি করে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল তার নেপথ্যে যে এই সন্দীপ ঘোষ, এটা কিন্তু সেই সময়ও বোঝা যায়নি। এক এক করে সেগুলো জানার চেষ্টা করব। আপনি 2023 সালের একটা কথা অফ ক্যামেরা আমাদেরকে বলছিলেন, ওটা কি একটু আমাদের ভিউয়ার্সদের সরাসরি বলতে পারবেন? অবশ্যই। ওনাকে সব থেকে আগে এক্সপোজ আমি করেছিলাম 2023 সাল মার্চ মাসে, একটা ইনকোয়ারি করেছিলাম এবং আমার সঙ্গে আরও 2জন মেম্বার ছিলেন বায়োমেডিক্যাল ওয়েস্ট। এবার বায়োমেডিক্যাল ওয়েস্টে ইললিগাল ট্রাফিকিং হতো ওর সঙ্গে, মানে ধরুন যেগুলো ইউজ সিরিঞ্জ, হ্যান্ড গ্লাভস, স্লাইন বোতল এগুলো বিক্রি করা হতো বাজারে। এবার এভরি অল্টারনেট ডে 500 থেকে 600 কেজি মতন ওয়েটে মানে মেটেরিয়াল বের হতো বায়োমেডিক্যাল ওয়েস্ট ইউজ। সেটা আমি ধরেছিলাম এবং এটা লাইভ ক্যামেরা TV9ও করেছিল এবং কিছু ভিডিও রেকর্ড করিয়েছিলাম সিক্রেটলি এই স্ক্যামটাকে এক্সপোজ করার জন্য। এবার এই স্ক্যামে যখন আমি রিপোর্টটা দিলাম 20 মার্চ, 2 ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার অর্ডার হয়ে যায়। এবার এইটার বিরুদ্ধে আমি কমপ্লেনও করেছিলাম, বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছিলাম, কোনো অ্যাকশন হয়নি। তারপরে আরও 2জন যে অফিসার ছিলেন তাদেরও ট্রান্সফার হয়ে যায়। 21 তারিখে MSVP একটা অর্ডার ইস্যু করে ওই কমিটিটাকে ডিসলভ করে দেয় এবং সমস্ত রিপোর্ট উনি চেপে দেন। তো এটা থেকে প্রথম মনে হলো উনি কতটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল। তারপরে যেটা হয়েছে, আমি এগেনস্টে জুলাই মাসে 2023 সালে ভিজিলেন্স কমিশনকে চিঠি দিলাম এবং সমস্ত ইনক্লোজ করে ডকুমেন্ট একদম ট্যাগিং করে অ্যান্টি কারাপশনকে দিলাম এবং এক্সপেক্ট করেছিলাম কি এই লোকটার কিছু হবে, ব্যবস্থা হবে, তার কারণ ওরা তদন্ত করবে, একটু অ্যাকশন নেবে, বাট কোনো অ্যাকশনই হয়নি। অ্যান্টি কারাপশন থেকে আমি একটা চিঠি পাই কি ওরা স্বাস্থ্য দপ্তরকে ইনকোয়ারি করার জন্য এই ফাইলটা পাঠিয়েছে এবং ওরা স্বাস্থ্য দপ্তরকে পাঠিয়ে দেয়। কিছুই তারপরে হয়নি, বাট ও আমাকে টার্গেট করে না, যেহেতু আমি ওকে এক্সপোজ করলাম, ওর বিরুদ্ধে তথ্যগুলো আমি অ্যান্টি কারাপশন ভিজিলেন্স কমিশনকে দিলাম এবং আমি মিডিয়ার নজরেও এগুলো এনেছিলাম। তো ওর তো কিছু হলো না, ট্রান্সফার অর্ডার হলেও তারপরে আবার রিভক হয়ে গেল অর্ডারটা। প্রিন্সিপাল পোস্টে আমি এই জায়গাটা একটু আপনার কাছে স্পেসিফিক একটা বিষয় দেখুন, সাধারণত এই রকম ঘটনা যখন ঘটে, একটা অভিযোগ যখন আসে এবং তার অভিযোগের একটা সত্যতা যাচাই হয়, কিন্তু সেক্ষেত্রে সেটা কিছু হয়নি এবং অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তি তো হয়, মানে পদ থেকে তো বরখাস্ত করা হয়, চিকিৎসক হিসেবে তার লাইসেন্সও বাতিল হতে পারে, কড়া শাস্তি তাকে দেওয়া হতে পারে, এমনকি জেলও তার মানে সংশোধন রয়েছে বা সেখানে জেলও হতে পারে, এই রকম বিষয় কিন্তু সেখানে কিছু হয়নি। আমি মিস্টার আলী আপনার কাছে স্পেসিফিক একটা বিষয়ে আসবো। 2023 সালের 1 জানুয়ারি রাত 11:55 আপনারাও ভিউয়ার্স যারা রয়েছেন তারা এই সময়টাকে, এই টাইম ব্যান্ডটাকে একটু ভালো করে নোটিস করবেন। 2023 সালের 1 জানুয়ারি রাত 11:55 কি হয়েছিল সেই রাতে শুনবো। সেই রাতে আমার নাইট ডিউটি ছিল, এবার আমার সঙ্গে আর একজন ডেপুটি সুপারের নাইট ডিউটি, আমরা 2জন ছিলাম। আর একটা হাউসকিপিং, মানে যারা এই চুক্তিকর্মী ক্লিনিং স্ক্যাভেঞ্জিং হাউসকিপিংয়ের জন্য সাপ্লাই করে না, সেটা অনেক ম্যাসিভ, ধরুন এই 450-500 লোক হবে এরকম। তো এক্সিস্টিং যে টেন্ডার ছিল ওটা ভ্যালিড ছিল, ওর আরও 10 ইয়ার মোটামুটি 2 বছর বাকি ছিল। হঠাৎ উনি একটা মেল করে একটা অর্ডার ইস্যু করেন 11:55 কি ওর টেন্ডার বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে রাত 1টার সময় আরও এক এজেন্সি আগে থেকে বসেছিল। এবার সেটাতে আমি মনে করি আর্থিক লেনদেন হলো, তার কারণ রবিবার দিন ছিল, ছুটির দিন ছিল, 1 জানুয়ারি ছিল। এবার রাত্রিরে 1টার সময় তাকে বসিয়ে টেন্ডারে অর্ডার দেওয়া হলো, সেটা কেন দেওয়া হলো, কি এর পেছনে রহস্যটা কি আছে, আমি যখন কমপ্লেন করেছিলাম এটাও আমার কমপ্লেনে লিখেছিলাম, কিন্তু আমার মনে হয় না কি স্বাস্থ্য ভবন এটাকে খুঁটিয়ে দেখেছে। এবার একটা টেন্ডারে একটা রুলস আছে, একটা কন্ট্রাক্ট হয়, একটা এগ্রিমেন্ট সই হয়, তো সই সব কিছু মানলাম, কিন্তু একটা লোককে অন্য একটা এজেন্সিকে সে রাত্রিরে 1টার সময় কেন, পরের দিন 2 তারিখে সকালেও তো তাকে ডাকা যেতে পারে,
এবার তার জন্য Weekdays স্পেশাল এ সাধারণত এগুলো তো এক্স্যাক্টলি, এবার weekdays এ হয়। রাত্রিরে ধরুন মাঝরাত্রিরে, তো এটা থেকেই মানে প্রমাণ হয়ে যাচ্ছে কি ওনার দুর্নীতি কি লেভেলে ছিল, কি লেভেলে। সেদিন আবার অবাক হয়ে গেল, এমএসভিপি কোনোদিন নাইটে থাকে না, সেদিন উনি আবার রাত্রেও ছিলেন, এসে সই সাবুত করে চলে গেলেন। তো এইটা কারো নজরে পড়েনি। আমি আমার 1, 2, 3 করে সমস্ত ডকুমেন্ট দিয়ে সমস্ত জায়গায় অভিযোগগুলো জানিয়েছিলাম, কিন্তু মানে আনফর্চুনেটলি কোনো কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। মাঝখান থেকে ও আমাকে টার্গেট করে বিভিন্ন রকম অত্যাচার করতে, বাট আমি থামিনি। আমি কেন থামিনি, আমি শক্তি কি করে পেলাম, উনি যে ছাত্রদের ওপরে অত্যাচার করছিলেন সেটা দেখে আমার বিবেক আর থাকতে পারল। আচ্ছা মিস্টার আলী, আমাকে বলুন, এই যে টেন্ডারটা বাতিল করা হলো এবং সঙ্গে সঙ্গে মানে একটা মানে ভাবুন কিরকম একটা সিচুয়েশন, একজন প্রিন্সিপাল, তিনি তার ক্ষমতা আছে অবশ্যই, তার অধ্যক্ষের একটা ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতা এতটাও নয় যে তিনি এই রকম ভাবে সেটা করবেন। রবিবার দিন অফিস ছুটি, সেদিনকে এরকম ভাবে করবেন, এটা তো নয়, সম্ভব নয়। 11:55 তিনি আগের একটি সংস্থার সঙ্গে টেন্ডার, সেই টেন্ডার তিনি বাতিল করছেন। একটার মধ্যে মানে 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে নতুন একটি সংস্থা তাকে টেন্ডার দিয়ে দিচ্ছে এবং সমস্ত চুক্তি কিন্তু সম্পাদিত হয়ে গেল। তার মানে প্রি প্ল্যান্ড, এটা আগে থেকে সব পরিকল্পিত ছিল, তাই তো? একদম। এবং এই যে সংস্থাগুলোর সঙ্গে যে ওনার এই যে প্রি প্ল্যান্ড করা এই সমস্ত বিষয়, এগুলো তিনি অপারেট কিভাবে করতেন? উনি একটা নেক্সাস র্যাকেট চালাতেন এবং ও প্রথম থেকে ডে 1 থেকে যবে থেকে জয়েন করেছিল খুব কারাপ্টেড লোক ছিল। সেইটা যখন ছাত্ররা আন্দোলন করে ওনার বিরুদ্ধে, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তো ছাত্ররা তো ওনাকে তাড়া করে, উনি পালিয়ে যান। এবার এমএসভিপিকে তার আগে ছাত্ররা ঘরের দরজা বন্ধ করে দিলেন, উনি অজ্ঞান হয়ে আইসিইউতে অ্যাডমিট হয়ে যান। তারপরে যখন উনি পালিয়ে যান, ছাত্ররা আমাকে ডিটেন করে না, আমাকে বন্দি বানিয়ে মানে আমাকে ডিটেন করে না, রেখে দেয়। তো আমি ওদের সঙ্গে কয়েকটা ঘন্টা কাটাবার পরে বুঝলাম কি ছাত্রদের মধ্যে এনার রাগটা এত কেন। তখন আমি রিভিল করলাম কি উনি ছাত্রদের ফেল করানো, ছাত্রদের কাছ থেকে টাকা তোলাবাজি করা, এইসব মানে জিনিসগুলো আমি জানতে পারলাম। তখন থেকে আমার মনের মধ্যে আমি প্রতিবাদ করতে শুরু করলাম। প্রথমে আমি ভার্বালি প্রতিবাদ করলাম, স্বাস্থ্য ভবনের দপ্তরকে জানালাম, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে জানালাম, তাতেও কোনো অ্যাকশন হয়নি, ভাইস প্রিন্সিপালকেও জানালাম। তারপরে বাড়তে বাড়তে এমন হয়ে গেল কি আমার মনে হলো কি আর আমি সহ্য করতে পারছি না, এত 2 নম্বরই, এত দুর্নীতি, তার মধ্যে কতগুলো ছাত্রকে উনি ওই জেন্ডার হ্যারাসমেন্ট হয় না, মহিলাদের দিয়ে ফাঁসিয়ে দেওয়া, মানে মিথ্যে উনি ফাঁসিয়ে দিলেন। আবার তাদের আবার অ্যাকশনও হয়ে গেল, তাদের নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল, তাদের মানে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট ক্যান্সেল, বাতিল হলো, তারা সার্টিফিকেট পেল না। তা আমার না ওগুলো দেখে আমার খুব কষ্ট হতো, এই লোকটাকে কিছু, এটা মানে এটা হয় না মাইট ইজ রাইট, একদম যেরকম জঙ্গল রাজ,